আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ওয়াসিম আকরাম কিংবা অ্যান্ড্রু ফ্লিনটফদের বিভিন্ন ইন্টারভিউ থেকে কম্পাইল করে নেওয়া, কারণ তারা বাস্তবিক অর্থে ওই এক্সপিরিয়েন্সগুলো খুব ভালো মতো গ্যাদার করেছেন। রিভার্স সুইং কিভাবে পেতে পারেন বাংলাদেশের বোলাররা, বা রিভার্স সুইং আসলে কিভাবে তারা করাবেন, সেই ব্যাপারে ছোট্ট একটা গাইডলাইনের জায়গা। মূলত ওয়ানডে ফরম্যাটে এখন একটা নতুন নিয়ম হয়েছে, যেখানে আগে তো দুই পাশ থেকে দুইটা নতুন বল দিয়ে খেলা হতো, এখনও হয়, কিন্তু 34 ওভারের পর একটা বল দিয়ে, যে কোনো একটা বল দিয়ে কন্টিনিউ করতে পারে ফিল্ডিং সাইড, বা সেটা দিয়ে তাদেরকে কন্টিনিউ করতে হবে। এবং এক্ষেত্রে রিভার্স সুইংয়ের ফায়দা নেওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ, এবং মূলত রিভার্স সুইংয়ের ফায়দাটা নেওয়ার জন্যই, যেটা ওয়ানডে ক্রিকেটে বন্ধ হয়ে গিয়েছিল, যে কারণেই এই সিস্টেমটাকে শুরু করা হয়েছে। এখন রিভার্স সুইংয়ের ক্ষেত্রে আমি কম্পাইল করে যেটা দেখলাম, যে লেজেন্ডরা যেটা বলেন, তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান হচ্ছে পেসটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি রিভার্স সুইং করবেন তো আপনার হাই পেসটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা 135 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে হওয়াটা খুব জরুরি, অর্থাৎ রিভার্স সুইং যখন আপনি নেবেন। দ্বিতীয়ত যে বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ পেসের সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে আপনার সিমটাকে আপরাইট পজিশনে রাখা। এখন অনেক বোলার আছেন এখন স্ক্র্যাম্বল সিম, ক্রস সিমে বল ধরেন। সো রিভার্স সুইংয়ের ক্ষেত্রে আসলে সিমটাকে আপনি আপরাইট পজিশনে বা বেসিক সিম পজিশনে রাখলে পরেই সেটা খুব গুরুত্বপূর্ণ, বা সেটা খুব ইজি হয় বোলারের জন্য রিভার্স সুইংটাকে প্রডিউস করা। নাম্বার 3 যে বিষয়টা আসলে সবাই বলেছেন, ফিল্ডারদের বল মেনটেনেন্স করার বিষয়টা, অর্থাৎ ফিল্ডারদের সহযোগিতাটা আসলে খুব গুরুত্বপূর্ণ রিভার্স সুইংয়ের ক্ষেত্রে, বলটাকে মেনটেন করার ক্ষেত্রে। এটা বিশেষ করে ওয়াসিম আকরামের একটা ইন্টারভিউ আমি যখন দেখছিলাম, ওয়াসিম আকরাম বলছিলেন যে ফিল্ডারদের কিন্তু রিভার্স সুইংয়ের ক্ষেত্রে একদম 100 সাপোর্ট দেওয়াটা খুব জরুরি, কারণ বলের রাফ পার্টটা মেনটেন করতে হয়, শাইনি পার্টটা মেনটেন করতে হয়, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন রিভার্স সুইংটা আসলে একজন বোলার কিভাবে করবেন, সেই ব্রেকডাউনে যাওয়ার আগে যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিভার্স সুইং জিনিসটা কি সেটা বোঝার জন্য একদম বেসিক যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি একটা বলার বল করছে, তার রিলিজ বা সিম পজিশন দেখে আপনি যেদিকে সুইংটা মনে করছেন কনভেনশনাল, তার বিপরীত দিকে বলটা সুইং করবে। সাপোজ আপনি মনে করছেন যে একটা বল ইনকামিং হবে, সিম পজিশনটা সেরকমই আছে, ভেতরের দিকে আসছে, কিন্তু আলটিমেটলি বলটা একদম লাস্টের দিকে আউটগোয়িং হয়ে গেল। এখন রিভার্স সুইং বিষয়টা কি, সেটা একদম বেসিক জায়গা থেকে আপনারা বুঝতে পারলেন, যে অপোজিট ডিরেকশনে সুইং করা। নর্মালি যেটা হয়, যে একটা নর্মাল ক্রিকেট বল, যেটা আপনারা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাচ্ছেন, নর্মাল ক্রিকেট বলে দুইটা সাইড থাকে, একটা হচ্ছে রাফ সাইড থাকে, আর একটা হচ্ছে শাইনি পার্ট থাকে। অর্থাৎ একটা বল যখন সেমি নিউ অবস্থায় থাকে, সো বলটাকে যখন আসলে একজন বোলার পুশ করেন, সেটা বাতাসে যে সময়টায় ভাসতে থাকে, ভাসার সময় এয়ার ফ্লোটা দুদিকে আসলে ডিভাইডেড হয়ে যায়, সিমের মধ্যে পড়ে এয়ার ফ্লোটা দুদিকে ডিভাইড হয়ে যায়। যে পোর্শনটাতে শাইনি পার্ট, সেই পোর্শনটাতে এয়ার ফ্লোটা খুব স্মুথ থাকে, আর যে পোর্শনটা রাফ পার্ট, সেই পোর্শনটাতে এয়ার ফ্লোটা থাকে অনেক বেশি মাত্রায় ক্যাওটিক। সো আলটিমেটলি যে বিষয়টা ঘটে, যে পাশটা স্মুথ সাইড, সেই স্মুথ সাইডে এয়ার সেপারেশনটা খুব তাড়াতাড়ি হয়, আর ক্যাওটিক যে জায়গাটা, অর্থাৎ যেখানে এলোমেলোভাবে বা রাফ থাকে যে জায়গাটাতে, ওই পাশে এয়ার সেপারেশনটা সেই জায়গাটায় খুবই লেট হয়, অর্থাৎ এয়ার সেপারেশনটা পরে হয়। তো আলটিমেটলি যে বিষয়টা ঘটে, যে যেদিকে এয়ার সেপারেশনটা বেশি থাকে, তার বিপরীত দিকে বলটা মুভ করে। সো শাইনি পার্টের বিপরীত পার্টে আসলে বলটা মুভ করে। কিন্তু এখন রিভার্স সুইংয়ের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, সেটা হচ্ছে, ধরেন এইটা একটা বল যেটা আসলে খুবই পুরানো একটা বল, মানে এটার জন্য রিভার্স সুইংয়ের জন্য বলটা একটু পুরনো হতে হবে, এটার মতো একটু নতুন হলে চলবে না। এখন খুবই পুরানো একটা বলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অনেক বেশি রাফ পার্ট, আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে অল্প একটু শাইনি পার্ট। এখন যে সময়টাতে বলটাকে ছোড়া হয়, ছোড়ার পরে এয়ার ফ্লোটা যে বিভক্ত হয়ে যায়, একটা পাশ থাকে যেটা আসলে সুপার রাফ পার্ট, আরেকটা পাশ থাকে যে পাশটা হচ্ছে অল্প একটু শাইনি পার্ট। এখন এই জায়গাটায় যখন এয়ার ফ্লোটা বিভক্ত হয়ে যায়, আলটিমেটলি যে বিষয়টা ঘটে, আমরা যেটা এয়ার সেপারেশনের কথা বলছিলাম, যে যেখানে শাইনি পার্টে এয়ার সেপারেশনটা খুব তাড়াতাড়ি হয়, এক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে, যেটা সুপার রাফ পার্ট, সেখানে এয়ার সেপারেশনটা তাড়াতাড়ি ঘটে। সো আলটিমেটলি তার বিপরীত দিকে, অর্থাৎ অল্প একটু শাইনি পার্ট যেটা বলেন, ওই পাশের দিকে বলটার মুভমেন্টটা হয়। সো যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে, যে নর্মালি আপনি যখন একজন বোলারের বল ফেস করছেন, তখন আপনি বুঝেই নেবেন যে পার্টটা হচ্ছে গিয়ে রাফ পার্ট, সেই রাফ পার্টের দিকেই আসলে বলটা মুভ করবে, শাইনি পার্টের দিকে বল মুভ করবে না। কিন্তু রিভার্স সুইং এর ক্ষেত্রে যেটা ঘটে, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেটা হচ্ছে বলের যে হালকা শাইনি পার্টটা আছে, সেদিকেই বলটা মুভ করে। এটার কারণটা হচ্ছে, একটা পাশ অনেক বেশি রাফ থাকার কারণে এয়ার সেপারেশনটা সেদিকে খুব দ্রুত ঘটে বা তাড়াতাড়ি ঘটে, যে কারণে বলের মুভমেন্টটা হয় তার বিপরীত দিকে। এখন এই জায়গাটাতে ওয়াসিম আকরামরা সবসময় বলেন যে হাউ টু এক্সিকিউট দ্যাট, ফিল্ডারদের মেক শিওর করতে হবে একটা পাশ সুপার রাফ থাকে, একটা পাশ সুপার রাফ থাকাটা এনশিওর করতে হবে। কুইক পেসটা খুব গুরুত্বপূর্ণ।
রিভার্স সুইংয়ের বেস্ট পসিবল আউটপুটটা বের করতে চাইলে আপনার ফলো আপ ডেলিভারিটাও খুব গুরুত্বপূর্ণ। সাপোজ আপনি একটা ইয়র্কার করলেন, এরপর একটা বাউন্সার আপনি করবেন, মানে এটা একটা মিক্স আপ খুব গুরুত্বপূর্ণ। আর লেন্থটা যেটা হওয়া উচিত রিভার্স সুইংয়ের ক্ষেত্রে অলওয়েজ সামনের দিকে। সো পেস বোলারদের প্র্যাকটিসটা এক্ষেত্রে আসলে খুব গুরুত্বপূর্ণ, যে রিভার্স সুইং যেহেতু এখন নাওয়াডেজ এই বিষয়টা চালু হয়েছে, তার মানে আপনার স্কিল সেটের জায়গায় কিন্তু আপনাকে নিজেকে এই জায়গা থেকে শানিত করতে হবে, পরিশীলিত করতে হবে। এটার কোনো বিকল্প নাই টু গেট দ্য বেস্ট আউট অফ ইট। কারণ অন্যান্য টিমগুলো কিন্তু এই বিষয়গুলো নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে এবং তারা সেই অনুযায়ী আসলে কাজ করবে। সো আপনি যদি এই পার্টটায় এগিয়ে না থাকেন, মুস্তাফিজ অটো বা ন্যাচারালি হয়তো ওই জায়গাটাতে আপনার তুরুপের তাস হয়ে যাবেন, কিন্তু অন্য বোলারের কাছ থেকে যদি আলটিমেটলি সাপোর্টটা না পাওয়া যায় বা এই পোর্শনের বেস্ট আউটপুটটা আদায় করা না যায়, তাইলে কিন্তু ওয়ানডে ক্রিকেটে সামনের দিনগুলোতে ডমিনেট করা যাবে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।